স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মত আর পথের বহুমুখী চর্চায় টেকসই হতে পারে আমাদের গণতন্ত্র, অথচ দল থেকে দলে তার অনেক ঘাটতি। এর ফলে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে রাজনীতি, যা গণতন্ত্রের দীর্ঘমেয়াদের যাত্রায় বড় এক বাধা। এসব নিয়ে আজকের আলোচনা ভূত ভবিষ্যৎ। কথা বলতে স্টুডিওতে আছেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান জুয়েল, আছেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভি, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক সাখাওয়াত লিটন এবং এপির ব্যুরো চিফ জুলহাস সালাম। স্বাগত আপনাদের। জুয়েল ভাই, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে বর্তমান সরকার প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে একসময় অনেক হইচই হয়েছে, কিন্তু নীতিমালা টিকে আছে, কিন্তু আলোচনা সমালোচনা একদম থেমে গেছে। আপনি যখন খবরগুলি প্রচার করছেন আপনার টেলিভিশনে, এই নীতিমালা আপনার উপর কি প্রভাব রাখছে? বা আলোচনা সমালোচনা মানে একদম বন্ধ হয়ে গেছে সম্প্রচার নীতিমালা নিয়ে? সম্প্রচার নীতিমালা নিয়ে মানে এটা যদি আলোচনা সমালোচনা যদি বন্ধ থাকে, তাহলে হয়তো বুঝতে হবে যে সম্প্রচার নীতিমালা আমাদেরকে কোনো রকম এফেক্ট করছে না, অথবা সম্প্রচার নীতিমালার আদৌ বোধহয় কোনো রকম ইফেক্টিভনেস নাই। জি। তো একটা বিষয় হচ্ছে যে আমি অ্যাজ এ নিউজম্যান, মানে নিউজ ম্যানেজার, যখন আমি আমার নিউজ রুমের নিউজ রান করছি, তো সেখান থেকে যখন সম্প্রচার নীতিমালা হচ্ছিল বা একদম ফাইনাল স্টেজে এসছে, তখন আমরা এক ধরনের একটা উত্তাপ পেয়েছিলাম যে একটা নীতিমালা আসছে, আমাকে কিছু ডুজ এবং ডু নটসের বিষয় আসছিল, এটা করা যাবে, এটা করা যাবে না। তারপর যখন সম্প্রচার নীতিমালা আমাদের হাতে আসলো, আমরা এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, আলোচনাতে হোক, বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক অনেক আলোচনা করেছি। তো আমাদের মেইন আপত্তির জায়গাটা ছিল হয়তো আসলে এরকম জায়গাতে যে নীতিমালা, সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট টিভি হোক অথবা চ্যানেল আই হোক, আমি আমার একটা নিজস্ব নীতিমালা থাকবে, সেটা অনুযায়ী আমার নিউজ রান করবে। তো যখন যেহেতু এটার অ্যাবসেন্স ছিল, নিশ্চয়ই অ্যাবসেন্স থাকার কারণে সরকারের পক্ষ থেকে একদম একটা নীতিমালা চাপিয়ে দেওয়ার একটা বিষয় আসছিল। আমি নিউজ রান করতে গিয়ে যেটা ফিল করি যে সেটা আসলে এই নীতিমালাটা যতটা না আমাদের এই দুপুর 2টা, সন্ধ্যা 7টা, রাত 10টা বা 12টা নিউজ রুমকে কেন্দ্র করে, তার আসলে অনেক বেশি ছিল এই জাতীয় অনুষ্ঠানকে ঘিরে। মেবি এটা সরকারের যেটা এজেন্ডা ছিল, যে হয়তো সরকার কিছুটা অডিট ছিল যে টকশোগুলোতে টু মাচ কথাবার্তা হচ্ছে। একটা কথা আমরা প্রায়ই বলি যে আমি এখন চায়ের আড্ডাতে যে কথা বলতে পারবো, আমি কিন্তু সেই একই কথা এখানে একইভাবে বলতে পারবো না। আপনি খেয়াল করবেন যে আমরা টকশোতে যারা টকশো করছেন, ওনারা যখন তাদের আড্ডাতে কথা বলছেন, তারা কিন্তু যদি পত্রিকাতে উপসম্পাদকীয় লিখতে যান, তারা একইভাবে লেখেন না, ওখানে ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় টকশোতে ওই চায়ের আড্ডা ল্যাঙ্গুয়েজটি আসছে। তো সেখান থেকে আমার ধারণা যে সরকারের ওটাকে একটু হয়তো চেক করার বিষয় ছিল। তো তারপরে যেহেতু সব দিক থেকে প্রচণ্ড রকম আলোচনা সমালোচনা হয়েছে, সরকার বলছিলেন যে এটা বোধহয় 1 মাসের জন্য মানে স্থগিত থাকবে। তো 1 মাস তো শেষ হয়ে গেছে, এর মানে এটা ইফেক্টিভ আছে। তবে ওই সম্প্রচার নীতিমালার জন্যে আসলে যে আমাদের নিউজের ক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধ হচ্ছে অথবা সেলফ সেন্সরশিপের বিষয় হচ্ছে, এরকম না। তবে আমাদের মানসিক জায়গাতে বোধহয় একটু আমাদেরকে নাড়া দিয়েছি যে ইয়েস, আমাদেরকে আরেকটু বেশি বোধহয় কনসাস থাকতে হবে এই জায়গাতে, যেখান থেকে আমার বেসিক নীতিমালা, সেটা শুধুমাত্র সম্প্রচার নীতিমালা না, সাংবাদিকতা সামগ্রিক নীতিমালার যে চর্চা এবং প্রয়োগের বিষয়, সেক্ষেত্রে বোধহয় নিউজরুমগুলোকে কিছুটা একটু রোল রাখতে পেরেছে আমার মনে হয়। রিনভি, আমি আপনার জন্য একটি আলাদা প্রশ্নই ছিল, কিন্তু আপনি এই বিষয়ে যদি একটু যোগ করেন বা আপনার যদি অন্য কোনো ভিন্ন মত থাকে, আপনি কি? না, যেটা হচ্ছে যে জুয়েলের সাথে আমি একমত যে আমরা যেটা কিনা পাবলিকলি বলবো, বা যে কোনো প্রত্যেকটা চ্যানেলেরই কিন্তু একটা নিজস্ব নীতিমালা আছে। ইন্ডিপেন্ডেন্ট এক ধরনের, চ্যানেলের এক ধরনের, বাংলা ভিশনের এক ধরনের। তো আমরা কিন্তু নীতিমালার আদর্শেই চলি, এমন না যে নীতিমালা ছাড়া চলি। তারপর যখন এই নীতিমালাটা দেয়া হলো, প্রথম দিকে আমরা কিন্তু একটু অরিডও ছিলাম যে কি হতে যাচ্ছে, আমাদের উপরে খুব বেশি নজরদারি করবে কিনা। আমি কিন্তু অতটা নজরদারি পাইনি। আমি নিউজ এডিটর হিসেবে কাজ করতে গিয়ে বাংলা ভিশনে আমার কাছে অতটা নজরদারি মনে হয় না, এবং আমার মনে হচ্ছে যে মানে আমরা এমনি নীতিমালা যেভাবে চালাচ্ছিলাম সেভাবেই চালাচ্ছি। যে ধরেন আমি বলি যে ধর্মীয় অনুভূতি বা কোনটা আমরা করব না, এটা কিন্তু আমাদের একটা নিজস্ব নীতি আছে যে একটা পাবলিকের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে একটা প্রভাব পড়বে, কতটুকু আমরা বলতে পারি, কতটুকু বলতে পারি না। একজন একটা কথা বলে ফেললো, সাথে সাথেই কি ওটা আমরা প্রচার করব, সেটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করি। আমাদের নীতি নির্ধারণী যে এবং সাংবাদিকদের নীতিমালা দেওয়া আমরা অনেকবার ইথিক্স আছে, আমরা ইথিক্স মেইনটেইন করেই চলি। তো সেই ক্ষেত্রে যে নীতিমালা নিয়ে যতটা ভয় পাওয়া গিয়েছিল, অতটা ভয়ের মধ্যে আমার মনে হয় না আমি ফেস করেছি। আমি একটু সাখাওয়াত লিটন এবং জুলহাস আহমেদ, আপনাদের কাছেও আমরা একটু জানতে চাইবো যে একই বিষয়, আপনি যেহেতু সাখাওয়াত লিটন, আপনি একটু বলবেন যে আপনি টেলিভিশনগুলিকে কেমন দেখেন সম্প্রচার নীতিমালা হওয়ার পরে? ধন্যবাদ আপনাকে। এই নীতিমালাটা যখন হলো,
জুয়েল ভাই এবং রিনবি আপা বলেছেন যেটা হচ্ছে অনেক সমালোচনা, ওই সময় কিন্তু এটা একটা নীতিমালাকে কার্যকর করতে হলে কিন্তু আপনার একটা আইন করতে হবে, এটা যাচ্ছে একটা গাইডলাইন। তো এখন এই নীতিমালা যদি কমপ্লিটলি কেউ ইগনোর করে বা ভায়োলেট করে তাহলে তার পানিশমেন্ট কি হবে সেটা কিন্তু নীতিমালায় নেই। কথা ছিল যেটা হচ্ছে পরবর্তীতে একটা আইন করা হবে, ওই সময় তথ্যমন্ত্রী একটা টাইম ফ্রেমও বলেছিলেন, 2 মাস বা 3 মাস এরকম একটা টাইম ফ্রেম বলেছিলেন। তো ওই আইন করার উদ্যোগটা কিন্তু পরে আর ওইভাবে আলোচনায় নাই। এখন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, হয়তো অতি সমালোচনার কারণেই সরকার হয়তো বা এই নীতিমালাটা নিয়ে একটু গো স্লো পলিসিতে চলে গেছে। এর মধ্যে আবার আরো অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের ন্যাশনাল পলিটিক্সে বা আপনার অনেক ঘটনা ঘটে গেছে, এবং আমাদের যে কারণে সামনে চলে আলোচনাগুলো কিন্তু আবার অন্যদিকে চলে গেছে। এখন নীতিমালা নিয়ে খুব বেশি আলোচনায় আর ওইভাবে নাই। আবার আলোচনায় আসবে যদি আবার তথ্য মন্ত্রণালয় থেকে ওই আইনটা করার উদ্যোগ নেয়, যে আইনে হচ্ছে আপনার এই নীতিমালা ভায়োলেশন হলে কি ধরনের পানিশমেন্টের ব্যবস্থা থাকবে, এগুলো যদি আবার সামনে চলে আসে তখন আবার এটা নিয়ে হয়তো আবার এমনিতে টেলিভিশনে যে খবর বা অন্যান্য খবর ভিত্তিক অনুষ্ঠানগুলি যেগুলি প্রচার হচ্ছে তার মধ্যে আপনি বড় ধরনের কোনো পরিবর্তন? আমার মনে হয় না। প্রত্যেকটারই একটা এডিটোরিয়াল পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী তারা। জুলাস, আপনি কি একটু বলবেন যে এই নীতিমালার কোনো প্রভাব? আমারও একই মত, কারণ আমিও খুব একটা পরিবর্তন আসলে আমার চোখে পড়েনি। তো আমি মনে করি যে নীতিমালার যেটা আমাদের অনেকেই আমরা বোধহয় একমত, কিছু নীতিমালা থাকা উচিত। কারণ যেটি জাহিদ নেওয়াজ খান বলছিলেন যে টক শোতে কি বলবো এবং চায়ের টেবিলে কি বলবো, তার মধ্যে যদি আমরা ডিফারেন্স করতে না পারি কোনো কারণে, তাহলে হয়তোবা এই জিনিসগুলো আমাদের বাইরে চলে যায়, মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে চলে যাওয়া, কর্তৃপক্ষের দিক থেকে অনেক ধরনের চাপ আসতে পারে। তবে আমি মনে করি যে এই ধরনের নীতিমালা থাকার পরেও, যেটি স্বাগত লিটন সাহেব বললেন যে আইন করলেই আবার মিডিয়া একেবারে সেটাকে যা ইচ্ছে তাই করা যাবে, আমি সেটা মনে করি না। কারণ গত কয়েক বছরের যে প্র্যাকটিস, আমাদের ভুল ত্রুটি অনেক কিছুর মধ্যে মিডিয়ারও এক ধরনের সক্ষমতা তৈরি হয়েছে ভিতর থেকে, সেই জায়গা থেকে, এবং এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আমাদের ভুলভ্রান্তি যে হয় না সেটা আমরা কখনোই বলি না, কিন্তু সেই জায়গা থেকে একটা কিছু চাপিয়ে দিলেই আমার এখানে আমরা সবাই সেটাকে মেনে নিব খুব সহজে, বা সেটা আমার মনে হয় না। সেই অবস্থাটাও নাই। একটা বাজে কিন্তু আবার আরেকটা আলোচনায় আসছিল, আমাদের প্রেস কাউন্সিলের কিছু উদ্যোগ নিয়ে। না, সেটা অবশ্য বাতিল হয়ে গেছে, সেটা একদমই। এখানে একটা বিষয় আমি বলছি, সেটা হচ্ছে যে মানে আমরা সম্প্রচার নীতিমালার একটা লাইন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে এরকম কোনো কিছু প্রচার করা যাবে না যেটা দেশের প্রচলিত আইন, তারপরে হচ্ছে সাংস্কৃতিক যে আমাদের চর্চা এবং সামাজিক রীতিনীতি বিশ্বাসের উপর কোনো রকম প্রভাব ফেলে। আমার যদি এটা মেনটেন করা হয় যে প্রচলিত আইন, সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস সেটাকে এফেক্ট করতে পারে, এরকম কোনো কিছু প্রচার করা যাবে না। দ্যাটস অল। কিন্তু নীতিমালার মধ্যে সবকিছু বলা, আমরা সাংবাদিকতা নীতিমালার মধ্যে পড়েছি, কিন্তু ওই নীতিমালার মধ্যে আছে এরকম যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সদস্যদের প্রতি কোনো রকম কোনো কটাক্ষ করা যাবে না। কিন্তু সাংবাদিকতার নীতিমালায় কি এরকম কোনো কি সুযোগ আছে যে আমরা একজন খুবই অন্তজ মানুষকেও কটাক্ষ করতে পারবো বা কোনো একটা চেয়ার টেবিলকেও কটাক্ষ করতে পারবো? সেই সুযোগ কি আর আমাদের নেই? আপনি কাউকে কটাক্ষ করতে পারবেন না। কাউকে কি আমরা কটাক্ষ করতে? সমালোচনাটা কিন্তু এই জায়গায় ছিল যে সেনাবাহিনী বা পুলিশকে নিয়ে কিছু বলা যাবে না। মানে এখন কটাক্ষ পুলিশ করা যদি যাবে না এরকম আছে? অন্যায় আমরা করে, আসলে পুলিশ করে, এটা গণমাধ্যম বলা আছে দেখানো যে- তো রাইট। বলা আছে যে কটাক্ষ করা যাবে না। আমরা আসলে কটাক্ষ কাউকেও করতে পারবো না, এমনকি একজন খুনের আসামিকেও তো নিশ্চয়ই আমরা কটাক্ষ করার সুযোগ নেই। রিনবি আপা, আপনার কাছে জানতে চাইবো যে মানে লতিফ সিদ্দিকীর কথাটা যদি আমরা মাথায় রাখি, তার বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। স্পর্শকাতর সংবাদ প্রচারের ক্ষেত্রে আমাদের দেশে গণমাধ্যম ঠিকঠাক সতর্ক থাকছে কিনা আপনি যদি একটু বলেন। সব সময় যে থাকছে আমার মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে অনেক সময় আমরা বেশি তাড়াহুড়া করতে গিয়ে বা ব্রেকিং নিউজ দিতে গিয়ে, বা এতগুলি চ্যানেল আছে আমি অনেক তাড়াতাড়ি দিব এবং আমার নিউজ বেশি দেখুক মানুষ, এটা ভাবতে গিয়ে কিন্তু আমরা সবসময় মানছি না। কিন্তু আমাদের সাংবাদিকতার এথিক্সে আছে কিন্তু যে মানে ওই যে একটু আগে জুয়েল বললো যে সামাজিক সাংস্কৃতিক এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে ধর্মীয় অনুভূতি তো অবশ্যই অনেক বড় ব্যাপার, কারণ মানে মোস্ট অফ দ্য মানুষের সবচেয়ে সফট কর্নার হচ্ছে ধর্মীয় অনুভূতি। সো ওই জায়গাটায় মানে প্রচন্ডভাবে আঘাত করে ওই বিষয়গুলি তো আমাদের প্রচার করা কোনোভাবেই উচিত না, কিন্তু আমরা কিন্তু তা মানছি না সব সময়। আমরা মানছি কিনা সেটা একটু শাকাত লিটন আপনি একটু বলবেন, স্পর্শকাতর সংবাদ প্রচার বা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম ঠিকঠাক সতর্ক থাকছে কিনা? একটা বিষয় দেখেন, যেটা লতিফ সিদ্দিকীকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল, উনি যদি শুধুই লতিফ সিদ্দিকী হতেন, কোনো মন্ত্রী না হতেন, পাবলিক কোনো অফিস হোল্ড না করতেন, তাহলে তার বক্তব্যটা কিন্তু এত বেশি এইভাবে আলোচনায় আসতো না। উনি যদি কোনো গবেষক হতেন, কোনো লেখক হতেন,
তার একটা পার্সোনাল অপিনিয়ন থাকতে পারতো। কোন গবেষণার মাধ্যমে যে একটা কনক্লুশন উনি এসেছেন, আরেকটা গবেষণা দিয়ে তার কনক্লুশনকে হয়তো কেউ ভুল প্রমাণিত করতো। যেমন কিছুদিন আগে স্টিফেন হকিং বলেছে ঈশ্বর বলে কেউ নেই, পরবর্তীতে কোনো একজন সায়েন্টিস্ট হয়তো আবার প্রমাণ করবেন যে না স্টিফেন হকিং হয়তো ভুল ছিলেন। জাস্ট গবেষণার কাজ। কিন্তু আপনি যখন একটা ইসলামিক একটা মুসলিম রাষ্ট্রে, যেখানে মেজরিটির পপুলেশন হচ্ছে মুসলিম, সেখানে আপনি একজন মিনিস্টার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, একটা পাবলিক অফিস হোল্ড করেন, সেখানে বসে কথা বলার আগে আপনার নানা বিষয় ভেবে চিন্তে কথা বলা উচিত। তো এ ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে যখন উনি কথা বললে অবভিয়াসলি মিডিয়ার তখন ওই দায়িত্ব থাকে, যেটা হলো আপনার উনি যা বলেছেন সেটা মিডিয়ার সতর্কতার সাথেই এটা হচ্ছে প্রচার করে, এবং মিডিয়া সেই কাজটা করেছে। মিডিয়া ওই কাজ করার ভেতরে আই থিঙ্ক মিডিয়া কোনো ডিস্ট্রশনের দিকেও যায়নি, কোনো বাড়াবাড়ি করেনি। মিডিয়া খুব কেয়ারফুলি কাজটা করেছে। জুলেখা সালাম, আপনার কাছ থেকে শুনবো যে এটা স্পর্শকাতর সংবাদের ক্ষেত্রে। স্পর্শকাতর সংবাদের ক্ষেত্রে মিডিয়া যে সবসময় আসলে আমরা যে পেরে উঠি তা না, সেটা আমাদের এক ধরনের উত্তেজনা তৈরি করারও অনেক সময় টেন্ডেন্সি থাকে। এবং লিডিং অনেক নিউজ পেপারও আনফরচুনেটলি আমি অনেক সময় দেখি যে এমনভাবে নিউজ প্রেজেন্টেশন করা হয় যে খালি এই ধরনের একটা ধর্মীয় বিষয় নয়, ব্যক্তিকে নিয়ে যখন স্টোরি করা হয় তখনও দেখি যে লিডিং 20 বছর 40 বছরের পত্রিকা তারাও দেখে যে কোনো নীতিমালার মধ্যে থাকতে চান না। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, আমরা জানি যে একটি পরিবারের একটি ছেলে এবং তার বোন একসাথে আত্মহত্যা করেছেন। তারপরে আমরা কিছু পত্রিকা দেখেছি যেভাবে খবর এসছে, যে ল্যাঙ্গুয়েজে এসছে, এগুলো আমাদের এই ধর্মীয় বাইরেও ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির যে স্বাতন্ত্র্য, তার প্রতি যে সম্মান বোধ, এই জায়গাগুলোতে আমরা মাঝে মাঝেই বা প্রায়শই আমরা এই আমাদের সীমানাটা আমরা লঙ্ঘন করি। তো সেই কারণেই হয়তো যে নীতিমালার প্রসঙ্গ আসে, আমাদের আসলে আমাদের ভাবনার সময় এসছে। কিছুদিন আগে আমারও অংশ নেওয়ার সুযোগ হয়েছিল চ্যানেল আইতে আত্মসমালোচনার জন্য একটি প্রোগ্রাম, তা ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিল, আপনিও ছিলেন সেখানে। তো সেই জায়গায় আমরা এগুলো নিয়ে কথা বলেছি। আমাদের মনে হয় যে এগুলো নিয়ে আরো কথা বলার প্রয়োজন আছে। অবশ্যই মিডিয়ার সক্ষমতাকে বাড়াতে হবে, আমাদের লিমিটেশনটা বুঝতে হবে। আমরা আইনের ঊর্ধ্বে নই, আমরাও এই দেশের নাগরিক, এই দেশের আইন আমাদেরকে মেনে চলতে হবে, এইটুকু আমাদের একটু মাথায় রাখা দরকার। আমি জাস্ট একটা পয়েন্ট, উনি যে পয়েন্টটা তুলেছেন গুড পয়েন্ট, সেটা হলো প্রাইভেট লাইফ। এখন হচ্ছে মিডিয়া বলি বা কোর্ট বলি, কারো প্রাইভেট লাইফে কতটুকু অ্যাক্সেস যেতে পারে, প্রাইভেট লাইফের ভেতরে কতটুকু আমরা অ্যাক্সেস পেতে পারি বা কতটুকু ডিগ আউট করতে পারি, মানে সেটার একটা হচ্ছে উন্নত বিশ্বে কিন্তু এটার একটা প্রাইভেসি ল আছে, প্রাইভেসি ল আছে, প্রাইভেসি ল আছে না, আবার একই সঙ্গে বলতে আবার একই সঙ্গে কিন্তু আবার এটাও আছে, আমেরিকাতেও এপি রিপোর্টার আরো বেটার বলতে পারবে যে ওইখানে কিন্তু আবার প্রেসিডেন্টের প্রাইভেসি কিন্তু ওইভাবে কিন্তু প্রোটেক্টেড না। যখন পাবলিক অফিস আপনি হোল্ড করেন, পাবলিক অফিস হোল্ড করেন, ওটাই বলছি যে একদম তখন সর্বোচ্চ অবস্থায় যিনি আছেন তার কিন্তু প্রাইভেসিটা কিন্তু ওইভাবে কিন্তু প্রোটেক্টেড অনেক বেশি এক্সপোজ। তো আমি একটু অ্যাড করতে চাই এখানে, আসলে একটু সরি একটু কেড়ে নিলাম। সেটা হচ্ছে যে ব্রিটেনে যে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, রুপার্ট মার্ডকের নিউজ অফ দ্য ওয়ার্ল্ড যেটা বন্ধ হলো, তার পরবর্তীতে ব্রিটিশ সরকার যে তদন্ত কমিটি করেছিল, সেই কমিটির যে ফাইন্ডিংস, সেখানে তারা দেখেছে যে ওরা এত অ্যাডভান্স হওয়ার পরেও সেখানে দেখেছে যে মানে ওখানে অনেকগুলো সুপারিশ ছিল। তার মধ্যে একটা ছিল যে অনেক বাড়াবাড়ি করা হয় ব্যক্তির প্রাইভেসিকে নিয়ে। ওই সমাজের মতো জায়গায়ও এগুলো নিয়ে কোশ্চেন তোলা হচ্ছে, আর আমাদের এখানে তো এই প্রশ্ন তুলতেই হবে। আমি যেটা বলছিলাম আরেকটি বিষয়, সেটা হচ্ছে লতিফ সিদ্দিকীর যে ঘটনার প্রেক্ষিতে এখন আলোচনা, এখানে আমার মধ্যে মানে আমার নিজের মধ্যে কিছু প্রশ্ন আছে। যে আমরা যে ছবি দেখেছি, যে বক্তব্য শুনেছি, আমার মনে হয় না যে সেটা কোনো প্রফেশনাল ক্যামেরাতে তোলা, মেবি এটা হচ্ছে মোবাইল ফোনে তোলা। তো এটা কি আসলে অ্যালাউড ছিল কিনা, বা সেটা কি প্রচারের কোনো এরকম হয় না যে আমি একটা ঘরোয়া জায়গাতে কথা বলছি, তো সেখানে আমি একরকম কথা বললাম, আমি যদি জানি যে এটা প্রচার হবে তাহলে আমি হয়তো ডিফারেন্টভাবে কথা বলতাম। আই এম নট লতিফ সিদ্দিকী কি বলেছে সেটা পক্ষে বলছি না, আমরা কিন্তু জানি না যে সেটা কি। আমি যদি দেখি যে আমরা কিন্তু লতিফ সিদ্দিকীর পুরো বক্তব্য কিন্তু কেউই প্রচার করিনি, ওখানে কিন্তু আরও সেন্সিটিভ অনেক বিষয় ছিল। তো আমরা কেন করি না? আমরা বুঝতে পেরেছি এই জায়গাটুকু করলে মানুষের মধ্যে আরেকটু বেশি ইনস্টিগেট করা হবে, আরেকটু এটাও কিন্তু অলরেডি কিন্তু কম ইনস্টিগেশন হয় না, যে আমরা যে অনুভূতির কথা বলছি। আবার লতিফ সিদ্দিকীর যে কথার প্রেক্ষিতে মুসলিম মেজরিটি কান্ট্রি, আমরা সবাই অনেক বেশি অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের প্রতি শীত মৌসুমে বাংলাদেশে উপজেলায় জেলায় মহল্লায় যেসব আসর বসে, সেখানে কিন্তু আবার
অন্য ধর্মকে উদ্দেশ্য করে একই রকম কিন্তু এখানে বক্তব্য দেওয়া আসলে হয়। জুয়েল আমি একটু বলতে চাই সেটা রিম্পা, হচ্ছে আমরা একটা বিরতি নিয়ে ফিরি, বিরতির পর আপনি এই জায়গা নিয়ে বলবেন, আমি আবার বিরতির পরে লিটন ভাইয়ের জন্য যে প্রশ্নটি আছে সেটি একটু করে রাখি, দর্শকরা যাতে একটু শুনে রাখে। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি হয়েছে গতকাল, আপনি জানেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এই 201 সদস্য বিশিষ্ট কমিটি কি প্রভাব বিস্তার করতে পারে সেটা আপনার কাছে